পবিত্র আশুরা আজ কারবালার প্রান্তরে এদিন সপরিবারে শহীদ হন বিশ্বনবীর দৌহিত্র ইমাম হোসেন। ইমামবাড়ায় শিয়াদের শোক মিছিল। নির্বাচন বিলম্বিত করে ক্ষমতায় থাকার স্বপ্ন হবে দুঃস্বপ্ন বলছে বিএনপি। গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান রচনা হবে বলছে এনসিপি। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত। গ্রেপ্তার আতঙ্ক কিংবা মৃত্যু ভয় দমাতে পারেনি রাজশাহীর জুলাই যোদ্ধাদের। নতুন বাংলাদেশের স্বপ্নের শিক্ষার্থীদের পাশে ছিলেন শিক্ষকরাও। শিক্ষার্থীদের ভিতরে যে স্পিরিট ছিল যে তারা অস্ত্রের মুখেও তারা তালা ভেঙে প্রত্যেকটা যার যার জায়গা থেকে মাঠে নেমে আসছে। আমার সন্তানরা রাজপথে রক্ত দিচ্ছে, যাদেরকে আমি শ্রেণীকক্ষে পড়াই। এই বিষয়গুলোতে আমাকে উদ্দীপ্ত করত। শেরপুরের গারো পাহাড়ে থেমে নেই হাতি হত্যা। জিআই তারে বিদ্যুৎ সংযোগের ফাঁদ, ঘাতকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি বন বিভাগের। যুক্তরাষ্ট্র টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩। এখনো খোঁজ মেলেনি ক্যাম্পে থাকা ২৭ কন্যা শিশুর। চলছে উদ্ধার অভিযান। এবং রুদ্ধশ্বাস ম্যাচে ১৬ রানে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা। ঘূর্ণি জাদুঘর তানভীরের ৫ উইকেট। দর্শক শুভ সকাল, দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। আজ পবিত্র আশুরা। ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে এদিন ঘটেছিল নির্মম নিষ্ঠুর এক হৃদয় বিদারক ঘটনা। সপরিবারে হত্যা করা হয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে অবলম্বন করে যে জীবন উৎসর্গ করেছেন তা আজও কোটি কোটি মুসলমানের হৃদয়ে অমলিন অনুপ্রেরণা হয়ে আছে। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যা মুসলিম উম্মার চিন্তা, চেতনা ও মূল্যবোধের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলেছে। তার মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক কারবালা ট্র্যাজেডি। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষ অবলম্বন করে যে জীবন উৎসর্গ করেছেন তা আজও কোটি কোটি মুসলমানের হৃদয়ে অমলিন অনুপ্রেরণা হয়ে আছে। কারবালা এক আত্মত্যাগের উপাখ্যান। ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার রাজনৈতিক নিপীড়ন, জুলুম আর ইসলামের মূল চেতনাকে ধ্বংস করার প্রচেষ্টার বিরুদ্ধে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় প্রতিবাদ জানান। তিনি ইয়াজিদের বয়াত গ্রহণ না করে সত্যের পথে অটল থাকেন। মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা, শেষতক কারবালার পথে যাত্রা করেন। হিজরি ৬১ সনের ১০ মুহররম ইরাকের কারবালা প্রান্তরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে ইয়াজিদ বাহিনী। মুহররমের ১০ম দিন অর্থাৎ আশুরা শুধু শোক বা রীতির দিন নয়, এটি চেতনার আত্মবিশ্লেষণের। শুধু কাদার দিন নয়, ইসলামের সত্যরূপ ধরে রাখার শপথের দিন। ইউসুফ ভুইয়া, দেশ টিভি। পবিত্র আশুরা পালনের জন্য প্রস্তুত হোসাইনি দালান ইমামবাড়া। শনিবার মধ্যরাতে রাজধানীর হোসাইনি দালান ইমামবাড়া থেকে শোক মিছিল করেছে শিয়া সম্প্রদায়। আজ সকাল 10টায় বের হবে বৃহৎ তাজিয়া মিছিল, যা শেষ হবে ধানমন্ডি লেকে অস্থায়ী কারবালায়। এনআই নাহিদের রিপোর্ট। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর হোসাইনি দালান ইমামবাড়ায় শনিবার রাত থেকেই জড়ো হতে থাকেন নানা বয়সীরা। ইসলামের আদর্শ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাদের স্মরণ করেন আগতরা। তারপর হচ্ছে যে সবকিছু মিলে অনেক ভালো লাগে, তাই জিয়ারত করতে আসি আর কি। সবাই শোকে একসাথে পালন করি। আমাদের মৌলা ইমাম হাসান হোসেন এই রাতটায় এই দিনটা শহীদ হয়েছে উনি, এই জন্য আমরা এই দিনটা পালন করে থাকি। আমাদের সবচেয়ে বড় যে আইলে ভাইদের যে বংশধর তারা শাহাদাত হয়েছে ইসলামের জন্য, এবং এই মাসে আমাদের শোক পালন করি। নবীজির নাতি হোসেন আলাইহিস সালামের জন্য ওনারা শোক পালন করছে, একটা স্মৃতি চারণ করছে, একটা স্মরণ করছে। ওটা দেখতে আসলাম, একটা নতুন অভিজ্ঞতা হলো।
রাত 2টায় হোসাইনি দালান থেকে মহরমের দ্বিতীয় শোক মিছিল বের করে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তরা। শোক মিছিলে শোকের পোশাক ধারণ করে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে কালো ব্যানার, লাল সবুজ নিশান, পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া, জারি তাজিয়া শোভা পায়। পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মিছিলটি হোসাইনি দালান ইমামবাড়া থেকে চানখারপুল, নাজিমুদ্দিন রোড, চকবাজার, বকশিবাজার হয়ে পুনরায় হোসাইনি দালান ইমামবাড়ায় ফিরে আসে। পবিত্র আশুরা উপলক্ষে সকাল 10টায় বের হবে তাজিয়া মিছিল। এতে দা, ছোড়া, কাঁচি, বর্ষা, বল্লম, তলোয়ার, লাঠিসহ যে কোনো ধরনের বিপজ্জনক বস্তু বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিয়াজ, আজ তো পবিত্র আশুরা এবং পবিত্র আশুরাকে ঘিরে হোসেনি দালান এলাকায় আপনি আসলে কি কি কার্যক্রম দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। আপনি জানেন যে আজকে পবিত্র আশুরা এবং সেই আশুরা উপলক্ষে কিন্তু সারা বিশ্বে কিন্তু আজকে দিনেই কিন্তু মুসলমান ধর্মপ্রাণ যারা মানুষ রয়েছে এবং সেই সাথে শিয়া সম্প্রদায় যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই দিনটি কিন্তু বেশ শোকের দিন হিসেবে তারা পালন করছেন। এবং সেই সাথে রাজধানী ঢাকায় কিন্তু যে আমরা এখন রয়েছি হোসেনি দালানে, এই হোসেনি দালান থেকে কিন্তু কিছুক্ষণ পরে ঠিক সকাল 10টা নাগাদ আসলে আপনার এখান থেকে বড় তাজিয়া মিছিল বের হবে এবং সেখানে কিন্তু শিয়া সম্প্রদায়ের যারা রয়েছে মুসলমান ধর্মপ্রাণ যারা রয়েছে তারা কিন্তু আজকে এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবে এবং এই মিছিলটি কিন্তু ঠিক এখান থেকে বেরিয়ে আপনার একেবারে বকশিবাজার হয়ে এবং আপনার আজিমপুর হয়ে নিউ মার্কেট হয়ে কিন্তু এটি একেবারে ধানমন্ডির যে রাইফেল স্কোয়ার আছে সেই রাইফেল স্কোয়ারে শেষ হবে। ইতিমধ্যে যদি একটু বলি, এখন থেকে কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু যারা আসলে এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবেন তাদের কিন্তু অনেকেই কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু এই হোসেনি দালান যে তাদের যে এই যেখান থেকে তাজিয়া মিছিল শুরু হবে সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং যদিও বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির কারণে কিছুটা মানুষের উপস্থিতি কম দেখা যাচ্ছে, কিন্তু তবুও আপনার কেউ কেউ কিন্তু কিছুক্ষণ পরে আসছেন এবং সেই সাথে কিন্তু তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখেছি গেল কয়েকদিন যাবতীয় কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে এবং সেই সাথে গতকাল রাতেও কিন্তু তারা কিন্তু একটি মিছিল বের করে তারা কিন্তু সেটি আবার আপনার বকশিবাজার হয়ে কিন্তু তারা কিন্তু আবার এখানে ফিরে এসেছে, যেটি বলে আসলে পূর্ব প্রস্তুতিমূলক যে আসলে মহড়া সেটি কিন্তু তারা কয়েকদিন যাবতীয় দিয়েছেন এবং গতকালকেও কিন্তু দিয়েছেন এবং আজকে আসলে তারা একেবারেই এই যেটি বলে আর কি আপনার সম্পূর্ণ যে মিছিলটি তাজিয়া মিছিল সেটি আজকে সকাল 10টা নাগাদ বের হবে এবং এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা বাহিনীর যে আসলে নিরাপত্তা সেটি কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমরা বেশ পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি, সেই সাথে র্যাব এবং অন্যান্য যারা নিরাপত্তা বাহিনী রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এক ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে জোরদার করা হয়েছে। এবং সেই সাথে যদি বলি যে আজকের দিনটি কিন্তু আসলে খুব একেবারে শোকের দিন হিসেবে কিন্তু এই যারা শিয়া সম্প্রদায় রয়েছেন তারা কিন্তু এটি পালন করবেন এবং যেটি ঘোড়া রয়েছে এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘোড়া রয়েছে সেটি কিন্তু আসলে সজ্জিত করা হচ্ছে এবং সেই সাথে যদি বলি এই যে আজকের দিনটি পালনের জন্য আশুরা সেটি পালনের জন্য কিন্তু যারা এখানে শিয়া সম্প্রদায় যারা রয়েছেন তারা কিন্তু আসলে মাতম সহ এবং নিশান সহ এবং আরো ঘোড়া এবং সেই সাথে তাজিয়া সহ নানান যেসব উপসর্গগুলো তারা কিন্তু আসে এখানে রাখেন তাজিয়া মিছিলের জন্য সেটি কিন্তু আসলে আপনার তারা কিন্তু সজ্জিত করছেন এবং এখনো পর্যন্ত কিন্তু আপনার এখানে কিন্তু যারা আসলে তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবেন তারা কিন্তু ধীরে ধীরে আসছেন এবং সেই সাথে তারা আসলে ঠিক 10টা নাগাদ এখানে অংশগ্রহণ করবেন। 10টার আগে এখানকার যিনি সভাপতি রয়েছেন হোসেনি দালানের তিনি আসলে আমাদের সাথে কথা বলবেন এবং সার্বিক বিষয় নিয়ে তিনি আমাদের কথা বলবেন এবং তারপর হয়তো আমরা জানাতে পারবো আপনাদেরকে আসলে আজকের যে এই তাজিয়া মিছিলের আসলে কোথায় কিভাবে তারা প্রদক্ষিণ করবেন এবং সেই সাথে তাদের আসলে আজকের এই মিছিলের মধ্যে দিয়ে আসলে তারা দেশবাসীকে এবং কি বার্তা দিতে চান সেটিও আসলে তারা জানাবেন। এবং সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে আমরা আসলে এখনো পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো বক্তব্য পাইনি, তবে আমরা ধারণা করছি কিছুক্ষণ পরে আসলে প্রশাসনের পক্ষ থেকে ব্রিফ করাবে তাদের আসলে আইন শৃঙ্খলা বাহিনী আসলে কিভাবে এই মিছিলটিকে আসলে আপনার নিরাপত্তা দিবেন। এবং সেই সাথে যদি একটু বলি যে আজকের এই
আজকের এই মহরম যে মহরম মাসের 10 তারিখে আসলে এটি অনুষ্ঠিত হয় প্রতি বছর এবং তারা এটি আসলে পালন করেন এবং সেই সাথে এই মহরম মাসের 10 তারিখে আসলে আপনার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আপনার এই দিনে আসলে শহীদ হন, তার পরিবারের সদস্যরা সেই দিনটিকে আসলে তারা পালন করার জন্য, স্মরণ করার জন্য আজকের এই তাজিয়া মিছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, তাজিয়া মিছিলের প্রস্তুতির খবর দেখতে চোখ রাখুন দেশ টিভির ফেসবুক পেজে। পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সবার প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানিয়েছেন তিনি। পবিত্র আশুরা উপলক্ষে শনিবার এক বাণীতে আহ্বান জানান তিনি। কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অত্যাচারের, অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন বলে উল্লেখ করেন তিনি। বাণীতে প্রধান উপদেষ্টা সমাজের সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার এই দিনে মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন। আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ইয়াজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, হযরত হোসেনের শাহাদাত অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক নজিরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন। পলাতক নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। তাই কোনোভাবেই যেন নির্দয় অত্যাচারের অভ্যুত্থান না ঘটে, সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধে সবসময় প্রতিরোধ আন্দোলনের প্রেরণা যোগায় বলে জানান তারেক রহমান। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলে তা হবে দুঃস্বপ্ন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ তৈরি করতে চেষ্টা করছে, আর যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের দালাল বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। যথাসময়ে সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলেই প্রবেশ করে তারা। বিএনপির সিনিয়র নেতারা বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, নির্বাচন বিলম্বিত করতেই তাদের পায় তারা। স্বাধীনতা, সার্বভৌমত্ব শুধুমাত্র সুরক্ষিত জিয়া পরিবারের হাতে। দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান, এদেশকে অস্থিতিশীল করার জন্য, এদেশে যেন অর্থনৈতিক উন্নয়ন না হয়, এদেশের মানুষ যেন বিপদগামী হয়, সেই জন্য ষড়যন্ত্র এখনো চলছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফেসিবাদ বিরোধী শক্তিগুলো নানা কারণে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছে। সংস্কার ও বিচারের নামে নির্বাচন বিলম্বিত করার ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ, অন্য কোনো দেশের তাবেদারি নয়। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। আর বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের দালাল। এই যে যারা নির্বাচন চায় না, সংস্কার করে এটা সেটা না, এগুলো তো ভারতের দালাল। এরা কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের মধ্যে সদস্য বানিয়েছে গোপনে খবর। গণতন্ত্রকামী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলেও এখনো দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাতে নওগাঁয় দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির 5ম দিনে নওজোয়ান মাঠে পথসভায় তিনি একথা বলেন। এর আগে শহরের বালুডাঙ্গা এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতাকর্মীরা। নাহিদ বলেন, দীর্ঘ 16 বছর ধরে ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মের হাত ধরে বিকল্প নেতৃত্ব গড়ে উঠেছে। নতুন স্বাধীনতা অর্জন হচ্ছে, শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত
সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 1 বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে আমরা বলছি বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে। দর্শক, দেশ করতে জুলাই পথযাত্রায় নওজোয়ান থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন এনসিপির নেতাকর্মীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কাজী কামাল হোসেন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। কামাল, নওগাঁতে এনসিপির নেতারা আসলে কি বলছেন এবং সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এই পথযাত্রাকে ঘিরে, এই পথসভাকে ঘিরে আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, নেতাকর্মীরা গতকালকে নওগাঁয় সন্ধ্যে 6টার পরে, নির্ধারিত সময় ছিল সন্ধ্যে 6টা, এখানে এসে পৌঁছেছে মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে নওগাঁর বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে পৌঁছেছে জয়পুরহাটের প্রোগ্রাম শেষ করে, এবং এরপরে সেখান থেকে ভ্যানে চড়ে এবং হেঁটে হেঁটে নির্ধারিত যেটা পথসভার ভেন্যু ছিল নওগাঁর নওজোয়ান মাঠ, সেইখানে এসে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে পথসভা করেছেন, এবং এরপরে তারা এখানকার পার্টি অফিসে আহতদের সাথে মতবিনিময় করেছেন, এবং এরপরে তারা রেস্টে আছেন এবং এখন পর্যন্ত সকলে মোটামুটি ঘুমিয়ে আছেন। আজকে সকালে এখানে নওগাঁতে নাস্তা করে এখান থেকে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন, এবং এরপরে বিকেলে রাজশাহীতে যাওয়ার কথা রয়েছে। এখানে মূলত গতকালকে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ এবং সহ সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, তাসনিম জারা সহ অনেকেই এখানে এসেছিলেন। পুরো টিম সহ এখানে এসে এই সবাই যোগদান করেছিলেন। আমি এখন কথা বলবো এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজের সাথে। আসলে আপনাদের কেমন জনগণের সাড়া পাচ্ছেন এবং আজকের প্রোগ্রামটা আপনাদের কি আছে? জি, আসলে আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে, আপনারা জানেন যে জুলাই পদযাত্রা শুরু করেছি, এবং দর্শকের প্রথম দিন থেকে মানে দিন দিন আমরা দেখছি যে দর্শকের এবং জনগণের যে আগ্রহ, মানে তা আমরা গতকালকে আমরা দেখলাম যে বগুড়ার পরে জয়পুরহাটে আসলে এত বেশি মানুষ, এটা আমরা আসলে এক্সপেক্ট করি নাই। এবং তারপরে নওগাঁ এসে দেখি যে আমরা রাত 8টা সাড়ে 8টার দিকেও মানুষের গণজোয়ার, এবং আমরা আশা করছি আজকে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী বিভাগের রাজশাহী জেলাতে আমরা যাচ্ছি, সেখানে আমরা সেই গণজোয়ারটা দেখতে পারবো। আজকে বেলা 11:30টার সময় আমরা চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম হচ্ছে কলেজ চত্বরে, আর 5:30 বিকাল 4টার সময় প্রোগ্রাম হচ্ছে রাজশাহী 0 পয়েন্টে। তো এই দুটি জায়গায় আজকে আমাদের প্রোগ্রাম মেইনলি, কিন্তু এছাড়া আমাদের পথসভা হবে, আমাদের পদযাত্রা হবে, এবং পয়েন্টগুলো আমাদের পেজে এগুলো মেনশন করা আছে। আর যদি আপনারা চান আমি একটু বলতে পারি যে পদযাত্রাটা হবে শান্তির মোড় থেকে বাতেনখা মোড় হয়ে, নিমতলা মোড় হয়ে, বড় ইন্দারা মোড় হয়ে, গাবতলা মোড় হয়ে, মার্কেট চত্বর মোড় হয়ে, এরপর কলেজ চত্বর যেখানে আমাদের প্রোগ্রাম, সেই সমাবেশ স্থলে আমরা যাব। সেটির সময় হচ্ছে 11:30। হ্যাঁ, শুনছিলাম উনি শিডিউলের কথা বলছিলেন আজকে কখন কোথায় প্রোগ্রাম করবেন। মূলত কালকের জনসভায় নাহিদ ইসলাম জানিয়েছেন সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন, এবং জুলাই সনদ যেটা, এই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং প্রকৃত দেশের যা প্রকৃত অবস্থা, যে দাবিতে মূলত আন্দোলন হয়েছিল, সেই দাবি পুরো না হওয়া পর্যন্ত, দেশে একটা স্থিতিশীল পরিবেশ না হওয়া পর্যন্ত, নির্বাচনের পরিবেশ না হওয়া পর্যন্ত নির্বাচন যেন অনুষ্ঠিত না হয়, এবং মূলত তারা চেয়েছেন মূলত নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, এবং প্রকৃত যে দাবি নিয়ে মূলত আন্দোলন, সেই দাবিটা যেন পূর্ণ হয়। মোটামুটি এমনটি দাবি করেছিলেন নাহিদ ইসলাম। তো নওগাঁ থেকে এনসিপির পদযাত্রা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। কামাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁতে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথযাত্রা, সেই পথযাত্রার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যেনতন নির্বাচন নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
শনিবার ফেনীতে রুকুন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে এক পথসভায় একথা বলেন তিনি। জানান, নতুন পুরাতন যেই হোক ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করে তুলতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনো বেইমানি করা যাবে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে কয়েকটি রাজনৈতিক দলের দখল ও লুটপাট চলছে। তাদের সতর্ক না হলে জনগণই রাস্তায় নেমে জবাব দেবে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে যুবকরা মুক্তি দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত থেকে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে যাব না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের বৃহত্তর ঐক্যের স্বার্থে ইসলামপন্থীদের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত জামায়াত। বগুড়ায় এক সম্মেলনে এমন মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। জামায়াতের শীর্ষ নেতাদেরকে যারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন, এই সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতা সবাইকে গ্রেফতার করতে হবে, সবাইকে বিচার করতে হবে, কারণ এরা সবাই খুনি। জুলাই বিপ্লবের কোন হত্যার বিচার কার্যকর করতে হবে। ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে এক অজ্ঞাত ব্যক্তি অনুপ্রবেশ করলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ধাওয়া করেন। শনিবার রাত 10টার দিকে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুপ্রবেশকারী ব্যক্তি কার্যালয়ে ঢুকে কিছুক্ষণ অবস্থান করছিলেন। আচরণ সন্দেহজনক মনে হলে নেতাকর্মীরা তাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে চিহ্নিত করে ধাওয়া দিলে তিনি দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপির 31 দফা রাষ্ট্র সংস্কারের মূল বক্তব্য জনগণের কাছে পৌঁছে দিতে গণসংযোগ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। শনিবার সকালে বিশ্বরম্ভরপুর উপজেলার শরুকাবাদ, পলাশ, দক্ষিণ বাধাঘাট ও ধনপুর ইউনিয়ন সহ 10টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা ও লিফলেট বিতরণ সহ গণসংযোগ হয়। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এই কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কুমিল্লার মুরাদনগরের করুইবাড়ি গ্রামে মা ও 2 সন্তানকে হত্যা মামলায় আদালতে হাজির হওয়া আসামিদের দেখেই উত্তেজিত হয়ে ওঠেন মামলার বাদী রিক্তা আক্তার। রিক্তা অভিযোগ করেন, একটি শিক্ষকের মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর স্থানীয় বাসিন্দারা তাদের পরিবারকে হুমকি দিয়ে পরদিন সকালে বাড়িতে হামলা চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল ও বাচ্চু মেম্বার। পরিবারের সদস্যরা বলছেন, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, যাতে জড়িত ছিলেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরাও। প্রথমে ঘটনাটিকে মাদক সংশ্লিষ্টতার কারণে গণপিটুনি হিসেবে প্রচার করা হলেও তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র, যা পরিকল্পিত হত্যার ইঙ্গিত দেয়। মুরাদনগর থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি তার জীবনে ভাবছি না যে আমি বাঁচবো, আমার এই ছোট্ট বাচ্চা নাজরে নিয়ে নিয়ে আমি একজনের রুমে যে পলাইছি, আমার লাইফটাই ওর দিকে বের করে দিছে। আমি ওনার পাক করে গিয়ে পলাইছি, ওনাকে বলছি আমাকে বের করে দেন, আমার মাইনে ফেলে করা, কিন্তু আমার দুটো মাসুম বাচ্চা আপনারা বাঁচান, আপনি রুমে রাখেন। তো না, আমার বাচ্চার জন্য, তোর বাচ্চার জন্য কি আমরা বলবো বের হোক, যাই না দিকে লাত্তি মেরে বের করে দিছে। কুমিল্লার 14 গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মরদেহবাহী অ্যাম্বুলেন্সে থাকা তার 2 স্বজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল 4:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সৌদি আরবে মারা যাওয়া রুবেলের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের ভোজপুরে যাচ্ছিল। বাতিসা এলাকায় একটি চলন্ত লরির পেছনে ধাক্কা লাগলে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান রুবেলের ওই ভাই ওসমান গনি। গুরুতর আহত হয় তাদের আত্মীয় বাবুল মিয়া। চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে তিনিও মারা যান। অ্যাম্বুলেন্স চালক আহত হলেও এক পর্যায়ে তিনি পালিয়ে যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের কথা জানায় পুলিশ। বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সমুল উচ্চ বিদ্যালয় মাঠে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে
গুরুজন সম্মাননা। শনিবার সকালে বাক্সিমুল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র মাদ্রাসা ও সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে ঘোড়ার গাড়ি বহরে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের 14 জন অবসরপ্রাপ্ত শিক্ষককে নিয়ে গ্রাম প্রদক্ষিণ করা হয়। পরে স্কুল মাঠে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আলোচনা সভায় অংশ নেন তারা। আলোচনা শেষে মোট 28 জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে কয়েকজন প্রয়াত শিক্ষককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়, যা পরিবারের সদস্যরা গ্রহণ করেন। অনুষ্ঠানে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের সামনের সারিতে যারা ছিলেন 36 জুলাই পর্যন্ত তাদের প্রতিটি পদে পদে মৃত্যু ঝুঁকি তারা করেছে। নানা ঝুঁকি নিয়ে ছাত্রদের পাশে ছিলেন শিক্ষকরাও। গ্রেফতার, গুম, খুনের হুমকি দমাতে পারেনি জুলাই যোদ্ধাদের। এমন হাজার টুকরো বড় বিপদের গল্প জন্ম নিয়েছে জুলাই আন্দোলনে। কাজী শাহেদের প্রতিবেদন। জুলাই আন্দোলনের শেষ দিন পর্যন্ত যার স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজশাহীর রাজপথ, সরকার পতনের শেষ ক্ষণ পর্যন্ত তাকে ও তার পরিবারকে যেতে হয়েছে জীবন ঝুঁকির মধ্য দিয়ে। প্রতিটি পদে পদে মৃত্যু ঝুঁকি তারা করেছে তাকে। আসলে 16 জুলাই যে এত মানুষ হবে, কারণ 16 জুলাইয়ের আমরা ভাবতেছিলাম যে ছাত্রলীগ হয়তো বা প্রত্যেকটা গেটে তালা দিয়ে দিবে, আমরা শিক্ষার্থীরা বের হতে পারবে না, কিন্তু শিক্ষার্থীদের ভিতরে যে স্পিরিট ছিল যে তারা অস্ত্রের মুখেও তারা তালা ভেঙে প্রত্যেকটা যার যার জায়গা থেকে, ওখানে কিন্তু কেউ নেতৃত্ব দেয় না, যার যার জায়গা থেকে নিজে মাঠে নেমে আসছে। গ্রেফতার, আতঙ্ক, আন্দোলন বন্ধ করে দেয়া, ক্রসফায়ারের ঝুঁকি নিয়ে প্রতিটি দিন কাটিয়েছেন সামনের সারিতে থাকা ছাত্র নেতারা। আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে 16 জুলাই সর্বপ্রথম ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করি। তো এরপরেই তো একটা গ্রেপ্তারের একটা সম্ভাবনা ছিল। এরপরে যখন এখানে পুলিশের গোলাগুলি হয়, গোলাগুলির পরে হচ্ছে যে পুরোপুরি কমপ্লিট শাটডাউনে চলে যায়। বাবা মা আতঙ্কে থাকতো, মানে যে কোনো সময় গুম হয়ে যাচ্ছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, হয়তো পরের দিন জানা যাচ্ছে, এরকম একটা আতঙ্ক ছিল। আর আমরা সবসময় মিডিয়ার সাথে একটা যোগাযোগ রাখতাম। সবসময় আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকা শিক্ষকরা জানিয়েছেন ঝুঁকি ছিল জেনেই মাঠে নেমেছিলেন তারা। সন্তানদের আকুতি, পরিবারের বাধা নিষেধ অধিকাংশ সময় উপেক্ষা করেছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কোনো কিছুকেই তোয়াক্কা করেননি। আন্দোলনের সময় যখন অনেক রাত্রে বাসায় ফিরতাম, বাসায় ফিরে টেলিফোনে অনেক যোগাযোগ করতাম কলিগদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে। আগামীকালকে আমরা কি করব, পরশুদিন কি করব। তো আমার সন্তানরা রাজপথে রক্ত দিচ্ছে, যাদেরকে আমি শ্রেণীকক্ষে পড়াই। আমার নিজের সন্তান চক্ষু হারিয়েছে পাবনাতে, আমি তাদেরকে পড়াই, সে জীবনে আর পৃথিবীর আলো দেখবে না। এই বিষয়গুলোতে আমাকে উদ্দীপ্ত করত এই প্রত্যেক দিন এই কাজলা, এই বিশ্ববিদ্যালয়, এই আমাদের যে রাজশাহী রাজপথ, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যেতাম। এমন হাজার টুকরো বড় বিপদের গল্প জন্ম নিয়েছে জুলাই আন্দোলনে। ঝুঁকি কিংবা মৃত্যু ভয় দমাতে পারেনি জুলাই যোদ্ধাদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। শেরপুর গারো পাহাড়ে থামছে না হাতি হত্যা। জুয়াই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে একের পর এক হত্যা করা হচ্ছে নিরীহ প্রাণীটিকে। শুক্রবার দিবাগত রাত 3টায় জেলার নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়। বন বিভাগ ইতিমধ্যেই এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন সজল বিশ্বাস। রাত তখন ৩টা। গারো পাহাড়ে সবাই ঘুমে বিভোর। গভীর রাতে খাবারের সন্ধানে বন্য হাতির দল পাহাড় থেকে নেমে আসে পাহাড়ি গ্রাম নলিতাবাড়ির দাওধারা কাটাবাড়িতে। অবুঝ এই হাতির দল জানত না তার সামনে পেতে রাখা আছে মৃত্যুফাত বিদ্যুতায়িত জিআই তার, আর সেই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় হাতিটি। পরে স্থানীয় বন বিভাগের লোকজন শহীদ মানকিং এর বাড়ি ঘেরাও করে বিদ্যুতায়িত করার জিআই তার উদ্ধার করে। স্থানীয় বন কর্মকর্তারা জানান, ইতোপূর্বে ওই বাড়ির লোকজনকে বিদ্যুৎ সংযোগ দিতে নিষেধ করা হয়েছিল। তা না মেনে তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতিটিকে হত্যা করা হয়। রাতের বেলা তো এই টাইমে হাতিটা মারা গেছে। আমরা এখানে আসে পৌঁছার আগ পর্যন্ত ওরা একটু সুযোগ পাইছে, ওদের সিমটম গুলো একটু সরাই নিছে। তারপরে আমরা যে উদ্ধার করছি, এতে করে বোঝা যাইতেছে যে এটা বিদ্যুৎ পৃষ্ঠ। কয়েকবার আইসা অপারেশন করছি, ভদ্রলোককে বারবার বলে গেছি যে আপনারা এইগুলা করবেন না, যা কিছু লাগে আমাদেরকে বলেন, সহযোগিতা করবেন, কিন্তু তার দিবেন না, তার দিলে হাতি মারা যাবে। শনিবার ভোরে মৃত বন্য হাতিটি দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি জানান, হাতি হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনের কথাও জানান তিনি। আমাদের বন জঙ্গলে হাতির খাবারের অভাব, সেই কারণে তারা লোকালয়ে চলে আসে।
তো আমরা আমাদের যে টিমগুলো আছে তারা কাজ করছে মানুষকে বোঝানোর জন্য যেন হাতির উপর কোনো আক্রমণ না করে থাকে। আজকে মারা গেছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। হাতি মারা গেছে, পোস্টমর্টেম হবে, হওয়ার পরে মামলা হবে যারা দায়ী, এবং প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হয়তো কারেন্টের শক দিয়ে মারা হয়েছে। যদি এটি হয়ে থাকে এবং যারা সংশ্লিষ্ট সবাইকে আইনে আনা হবে। মূলত খাবারের খোঁজেই বন্য হাতি আসছে লোকালয়ে। এমন অবস্থায় নিরীহ প্রাণীর মৃত্যুর মিছিল থামাতে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের 7 জেলার ওপর দিয়ে সকাল 9টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। রোববার সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের পূর্বাভাসে।